নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের রাশির প্রকৃতি বিষয়ক ভিডিওয়ে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। নতুন বন্ধু যারা ইউটিউবে সার্চ করতে করতে ভিডিওতে পৌঁছেছেন বা রেকমেন্ডেশন থেকে পেয়েছেন, তাদেরকেও আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আলোচনা চলছিল রাশির প্রকৃতি নিয়ে, ধনু অবধি আমি আলোচনা করেছি। আজকে হচ্ছে মকর রাশি। রাশির প্রকৃতি বিষয়ক আলোচনা রাশি ফলের থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ রাশির প্রকৃতি আপনি যখন জানবেন, আপনি কিন্তু চট করে কোনো মানুষকে বুঝতে পারবেন। সেটা আপনার পরিবারের হতে পারে, কেউ আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার স্ত্রী, হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার কোনো কলিগস, আপনার ক্লায়েন্ট। প্রত্যেক মানুষই বিভিন্ন রাশির আওতায় জন্মায় এবং বিভিন্ন নক্ষত্রের আওতায় জন্মায়। 27টি নক্ষত্র আমাদের আছে জ্যোতিষশাস্ত্রে, তো কোনো না কোনো মানুষের কোনো না কোনো নক্ষত্র অবশ্যই হবে। তো আপনি যদি এই 12টি রাশি এবং 27টি নক্ষত্র সম্পর্কে জেনে ফেলেন, তাহলে আপনার সুবিধাটা এখানেই হবে, আপনি যে কোনো মানুষকে খুব তাড়াতাড়ি অনুধাবন করতে পারবেন। মানুষকে ওপর থেকে চেনার থেকেও মানুষকে বড় ব্যাপার হচ্ছে মানুষকে অন্তর থেকে চেনা। তো রাশিকে আপনি যখন বুঝে যাবেন, তার অন্তরের খুব কাছাকাছি পৌঁছতে পারবেন। সেটা সব ক্ষেত্রে, আপনার সাংসারিক ক্ষেত্র, আপনার বিজনেস, আপনার বন্ধুত্ব, সব জায়গা থেকে আপনাকে কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গায় এনে দেবে। তাই আমি বলছি, রাশির প্রকৃতিটা কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ বা তার থেকেও গুরুত্বপূর্ণ যতটা রাশিফল। আমরা রাশি প্রকৃতি নিয়ে আলোচনা করব, তার আগে নতুন বন্ধুদের জন্য ছোট্ট করে একটু বলে দিই যে চন্দ্র যখন কোনো রাশির ওপর এসে উপস্থিত হয়, সেটি আপনার রাশি ধরা হয়। অর্থাৎ চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে, প্রত্যেকটি রাশির ওপর দিয়ে 2.5 দিন করে করে পাস করছে। যেদিন আপনি জন্মেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, সেই দিন চন্দ্র যে রাশিতে অবস্থান করছিল সেটি আপনার রাশি, এবং সেই রাশি নিয়ে আমাদের আলোচনা। আর আমি কথায় এগোবো না, এবার আমি ডাইরেক্ট চলে আসছি মকর রাশিতে। মকর রাশিতে 3টি নক্ষত্রের অবস্থান। মকর রাশি এবং 3টি নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়া ধনুতেও ছিল, মকরেও আছে। উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, 3টে নক্ষত্র সম্পর্কেও জানবো আমরা ভিডিওর শেষ পার্টে। আমি প্রথমেই বলেছিলাম, যে কোনো রাশিকে চট করে চেনার উপায়, আপনি একজন অ্যাস্ট্রোলজার নন, আপনি একজন সাধারণ মানুষ, যে কোনো রাশিকে আপনি চট করে বুঝতে হলে তার সিম্বলটির দিকে আপনি ভালো করে ফোকাস করুন। সেই সিম্বলটি কী, কোন প্রাণী বা কাকে রিপ্রেজেন্ট করছে, তার স্বভাব কী, তাহলেই কিন্তু আপনি রাশি সম্পর্কে একটা বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাবেন। এবং এছাড়া তো অ্যাস্ট্রোলজির ব্যাখ্যাটা আছেই, কিন্তু এই সিম্বলটি রাশি সম্পর্কে অনেক কিছু আমাদের বলে দেয়। আপনি যদি দূর আকাশের টেলিস্কোপে চোখ রাখেন, বহু আলোকবর্ষ দূরে আপনি মকর রাশির নক্ষত্রমণ্ডলগুলিকে দেখতে পাবেন। ওখানে অনেকগুলি নক্ষত্রের সমাহার আছে। এবার সেই নক্ষত্রগুলোকে যদি আমরা কাল্পনিক রেখা দ্বারা একটা সংযুক্তি করি, তাহলে একটা প্রাণীর আকার দাঁড়ায়। এবার মকরের সমস্যাটা হচ্ছে, মকর রাশির যে সিম্বলে যে প্রাণীটির ছবি অ্যাস্ট্রোলজিতে দেয়া হয়েছে, সেই প্রাণীটিকে আপনি যদি প্রাগৈতিহাসিক যুগ থেকেও দেখেন, এইরকম ধরনের কোনো প্রাণীর অস্তিত্ব আপনি কিন্তু চট করে পাবেন না। আমাদের যদি জীবাশ্ম ঘেঁটেও দেখা হয়, এইরকম ধরনের প্রাণী কিন্তু চট করে তার কোনো অস্তিত্ব বা তার কোনো উদাহরণ কিন্তু পাওয়া যায়নি। হতে পারে কখনো সেই প্রাণীটি পৃথিবীতে এক্সিস্ট করতো বা নাও করতে পারে, কিন্তু এই প্রাণীটিকে দেখে আমরা তাহলে বুঝবো কী করে রাশিটি সম্পর্কে? প্রাণীটির দিকে যদি ভালো করে তাকিয়ে দেখেন, প্রাণীটির যে মুখের অংশটি, এটা একটা ড্রাগনের আকারে, এবং তার মাথায় 2টো শিং আছে। তাহলে এই দুটো তো অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন যে প্রাণীটিকে অলমোস্ট দেখতে একটা ড্রাগনের মতো, এবং মাথায় 2টো শিং আছে। তো ড্রাগন বলতে আমাদের কি বোঝায়? ফার্স্ট আপনার ড্রাগন বলতে কি মনে পড়ে? আপনি কেউই দেখিনি ড্রাগনকে, আমরা খালি পড়ে এসেছি বা ছবিতে দেখে এসেছি। ড্রাগন বলতে মনে পড়ে একটা হিংস্র জীব, একটা ফোর্সফুল জীব, একটা বৃহৎ আকারের জীব। সিং বলতে কি মনে পড়ে? একটা কঠিন, একটা কাঠিন্য, একটা অ্যাটাকিং এবিলিটি, একটা ফোর্স, একটা সবথেকে বড় কথা একটা কঠিনতা। সিং কাদের কাদের আছে? আমরা যখন যে পৃথিবীতে যে প্রাণীরা বাস করছে, 1 হচ্ছে গন্ডার, 2 হচ্ছে ষাঁড়, আর এই বন শুয়োর জাতীয় কিছু প্রাণীর ছোটোখাটো প্রাণী আছে। তো এই যে সিং এবং ড্রাগন, এ থেকে প্রথমেই বোঝা যায় মকর রাশির মানুষেরা একটা কঠিন মানসিকতার মানুষ হন। এদের মানসিকতা হয় কঠিন সুলভ, এবং এদের ভেতর অনেক ঝড়ঝাপটাকে বয়ে নিয়ে এগোবার একটা এবিলিটি থাকে। আমি যে বৃহৎ আকার ড্রাগন বলতে মনে পড়ে।
এবং থাকে। এবং ড্রাগনের যে স্বভাব, এরা খুব ফোর্সফুল হন। এরা যখন কোনো উচ্চ পদে থাকেন, এরা কিন্তু অধস্তন কর্মচারীদের ডমিনেট করিয়ে কাজ করিয়ে নিতে পারেন। ডমিনেটিং এই ধরনের অ্যাটিটিউডগুলো কিন্তু মকর রাশির ওপর বর্তায়। আমি আজকে যেটা বলছি সেটা হচ্ছে চন্দ্র যখন মকর রাশিতে এসে উপস্থিত হয় তখন কি অবস্থা হয় মকর রাশির মানুষদের গুরু মস্তিষ্কে। চন্দ্র হচ্ছে মন, চন্দ্র হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক, যেখানে চিন্তা ভাবনা আবেগ আমাদের সব থাকে। চন্দ্রের সঙ্গে যদি অন্য কোনো গ্রহ যুক্ত হয় তার ব্যাপারটা আলাদা, সেটা আমি আলাদা নিয়ে আলোচনা করব। এটা শুধু চন্দ্র মকর রাশিতে আসার অবস্থাটা বলছি। তো মকর রাশির এই বৈশিষ্ট্য থেকে আপনারা বুঝতে পারছেন ছবিটি থেকে যে রাশির মানুষেরা একটু কঠিন হন, তারা কিন্তু ফোর্সফুল নেচারের হন, তারা কিন্তু বাস্তবের সঙ্গে বাঁচতে ভালোবাসেন, অর্থাৎ এরা খুব রিয়েলিস্টিক পারসন হন। এদের ভেতরে আবেগ, ভালোবাসা, কল্পনা এগুলো যদি অন্য কোনো গ্রহের প্রেক্ষাপট না পায় একটু রিয়ালিটিতেই থাকে। এরা কিন্তু আবেগ প্রবণতা এদের ভেতর যথেষ্ট কম থাকে। এটা শনির একটা সক্ষেত্রস্থ স্থান, শনির নিজের ঘর। অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা আমি চলে আসছি। মকর রাশিকে অ্যাস্ট্রোলজিতে পৃথ্বী রাশি বলা হয়েছে। পৃথ্বী মানে হচ্ছে এখানে ভূমি, অর্থাৎ আর্থ, সয়েল। ভূমি মানেই কঠিনতা, ভূমি মানেই একটা তল, এইসব হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ এদের নেচারটা হচ্ছে আর্থ সুলভ। এবং এটি একটি চর রাশি। চর মানে ডাঙা বা জল এরকম বলা হচ্ছে না, চর মানে এখানে চলমান, অর্থাৎ স্পিড, গতি, একে রিপ্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ এরা স্থির নয়, এদের জীবনে একটা গতি আছে, অর্থাৎ এরা জীবনকে এগিয়ে নিয়ে যেতে, নিজের কেরিয়ারের পথে, নিজের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে ভালোবাসে এবং সেই নিয়েই সারাদিন চিন্তা করে কি করে আমি ডেভেলপমেন্ট করব নিজের লাইফে। এটা তো হলো না, ওটা তো হলো না, আমার জীবনে এটা হলে ভালো হতো, আমি তাহলে কি এই কোর্সটা করব, আমাকে তাহলে MBA করতে হবে, MBA করলে কি ভালো হবে, আচ্ছা MBAটা পরে করবো, আগে কি আমি ডাইরেক্ট জবে ঢুকে যাব। এই নিয়ে এদের মাথার ভেতরে ঘুরপাক খায়। এরা হচ্ছে একজন কঠিন মানসিকতার এবং নিজের কেরিয়ারের দিকে ডেভেলপমেন্টে সবথেকে বেশি প্রাধান্য দেন। মকর রাশির মানুষেরা যে কোনো কাজকে খুব গুছিয়ে এবং সিস্টেমেটিক্যালি করতে খুব ভালোবাসেন। যে কোনো কাজকে তারা কিন্তু শুরু থেকে শেষ অবধি কিন্তু খুব সিস্টেমেটিক্যালি করেন এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য অফিসিয়াল জব, কেরানির জব, কোর কমার্সের কাজ, কমার্স ওরিয়েন্টেড জব, হিসেবশাস্ত্র, বিজনেস, ম্যানেজমেন্ট, এই রকম জায়গায় কিন্তু এরা খুব ভালো পারফরমেন্স দেখায়। অনেক ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও, যেখানে আপনাকে অনেকগুলো কর্মচারী বা অনেক ওয়ার্কার্স নিয়ে কাজ করতে হবে, এইসব জায়গায় কিন্তু মকর রাশির লোকেরা ভালো পারফরমেন্স করে। কিন্তু মকর রাশির যারা বস হন, অর্থাৎ মকর রাশির যেসব মানুষেরা বসিং জায়গায় থাকেন, তাদেরকে কিন্তু অন্য যারা অধস্তন কর্মচারী আছে তারা একটু ভয় পায়। এই বুঝে আমায় স্যাক করে দিল, এই বুঝে আমায় ফায়ার করে দিল। অর্থাৎ তারা মকর রাশির মানুষেরা একদম হার্ড অ্যান্ড সোল মানসিকতার হন। কোনো কাজে ভুল করলে হুড়মুড়িয়ে তাকে কথা শুনিয়ে দেবে, অন্যরা একটু তসস্থ থাকে। মকর রাশির মানুষেরা যদি সংসারে থাকে সে কিন্তু নিজের কাজটা করবে এবং নিজের জায়গায়, নিজের কেরিয়ারের জায়গাটা খুব ভালো করে বুঝবে। সংসারে ধরুন অনেক অসুবিধে আছে, সংসারে আমি একটা ছোটো উদাহরণ দিচ্ছি, 5 জনের সংসার, সেখানে ধরুন অনেক অসুবিধে, তার মধ্যেও কিন্তু মকর রাশির মানুষেরা নিজের কাজটাকে কিন্তু ভালো করে গুছিয়ে নিতে পারবেন। এরা খুব সেলফ সেন্টার, অর্থাৎ নিজের কাজ নিয়ে বা নিজের কাজটাকে সবার আগে প্রাধান্য দিতে ভালোবাসেন। মকর রাশি সবার জন্য ভাবে ঠিক কথা, কিন্তু সবার আগে নিজের কাজ, তারপর কিন্তু বাকি সব কাজে মন দিতে পারে। এরা বেশিরভাগ ক্ষেত্রে অন্য রাশির তুলনায় কম আঘাতপ্রাপ্ত হন। দেখুন, প্রেমে চোট, আর্থিক চোট, মানসিক চোট, যেগুলো আমাদের মন ওরিয়েন্টেড যেগুলো চোট হয়, আপনি টাকা লস খেলেন সেখানেও আপনার মনে চোট লাগছে, প্রেমে আঘাত পেলেন সেখানেও মনে চোট লাগছে। এই যে চোট আঘাত লাগা, এইগুলো এদের মনে একটু কম এফেক্ট ফেলে, অর্থাৎ এরা এটাকে রেজিস্ট করতে পারে, বা এটা নিয়ে এরা হয়তো কম ভাবে, এরা এটা নিয়ে অতটা বদার নয়, এরা এটা নিয়ে অতটা সেন্সিটিভ নয়। আপনি যদি ঠিক মকর রাশির অপোজিট রাশিটার দিকে তাকান, কী পাবেন? সপ্তম ঘরটা কর্কট রাশি। কর্কট রাশির মানুষেরা কিন্তু ততটাই সেন্সিটিভ, ততটাই ইমোশনাল। ঠিক তার অপোজিট হচ্ছে মকর রাশি হচ্ছে একটা শিল্ড। মকর রাশিকে চট করে কিন্তু আপনি ইমোশনালি হার্ট করে চট করে ব্রেকডাউন করতে পারবেন না। কর্কট রাশির লোককে আপনি যদি ইমোশনালি হার্ট করেন সে কিন্তু আলটিমেট ব্রেকডাউন হবেই। বাট মকর রাশির লোকেদের আপনি যদি ইমোশনালি হার্ট করে ভাবেন বা যদি প্রেমে প্রতারণা করে ভাবেন আপনি তাকে হার্ট করে শুইয়ে দিলেন, নো,
মকর রাশির লোকেরা ঘুরে দাঁড়িয়ে পড়বে, কারণ তারা রিয়ালিটিতে বাঁচে। এটা হচ্ছে মকর রাশির সবথেকে বড় ব্যাপার। কিন্তু যে কোনো রাশির ভালো গুণ পেতে হলে সবার আগে রাশির অধিপতি কেমন আছে সেটাকে দেখা দরকার। শনি যদি ভালো থাকে তাহলে মকর রাশির লোকেরা সব কিছু কিন্তু রিপ্রেজেন্টেশন, ঘরের কাজকর্ম, যে কোনো কিছু অর্গানাইজ, এই যে জিনিসগুলো সব কিছু কিন্তু গুছিয়ে করে উঠতে পারে। এরা কিন্তু খুব সিস্টেমেটিক্যালি এবং খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসে। এই জন্য আমি যেটা বলছিলাম, এরা কমার্শিয়াল জব, এই জব যেখানে হিসেব মেনটেন করতে হয়, খাতা মেনটেন করতে হয়, যেখানে আপনাকে রিপ্রেজেন্ট করতে হয় কিছু, সেই সব জায়গায় কিন্তু এরা খুব ভালো পারফরমেন্স দেখায়। এদের মনে সবসময় চিন্তা থাকে আমি কি করে নিজেকে ডেভেলপ করব, আমায় কি করে আমায় ডেভেলপ করতে হবে। এরা যদি একটা ভালো জায়গাও থাকে, ধরুন আপনি মকর রাশির যারা শুনছেন ভিডিও 99%ই মকর রাশি আমার কথা শুনছেন, তো আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখুন। আপনি ধরুন একটা কাজ করেন, আপনি ধরুন, আমি সাপোজ ধরলাম আপনি 30,000 টাকা মাইনে পাচ্ছেন এই হাট মার্কেটে, তাও আপনার মনে কাজ করবে না এটা আমার জন্য নয়, আমাকে আরও ডেভেলপমেন্ট করতে হবে ইমিডিয়েট, এটা আমার জন্য কিছুই নয়, আমি আরও ভালো জায়গায় পৌঁছতে চাই, এর থেকে আমি কী করে বেশি পাবো। আপনি স্যাটিসফাইডটা চট করে হতে পারেন না, আপনি কিন্তু সবসময় চান আমায় আরও ডেভেলপমেন্ট করতে হবে তবে আমি স্যাটিসফাই হব। এই জায়গাটা কিন্তু মকর রাশির একটা নেগেটিভ পয়েন্ট। এটা কিন্তু নিজের ডেভেলপমেন্টের জন্য সবসময় আরও মোর অ্যান্ড মোর এটা সবসময় চিন্তা করতে থাকে। এই জন্য এরা যে তুষ্টি, যে অনেকে কি হয় আপনার থেকেও কম হয়তো 7,000 টাকা মাইনে পেয়ে স্যাটিসফাইড, এই জায়গাটা কিন্তু মকর রাশি চট করে আসতে চায় না। এরা কিন্তু সবসময় চায় মোর অ্যান্ড মোর ডেভেলপমেন্ট। এর মানে এই নয় যে এরা টাকার পিছাচ, সেরকম বলছি না। এরা কিন্তু কেরিয়ারের দিক থেকে বা নিজেকে ডেভেলপমেন্টের দিক থেকে সবসময় একটা অ্যাংজাইটি বা সবসময় একটা টেন্স থাকে, না এটা হলো না, এটা হলে কী হবে, এটা আমায় আরও ভাবতে হবে, ফিউচারটা অনেক কঠিন, এইভাবে চলবে না, অর্থাৎ একটু অত্যধিক রিয়ালিস্টিক এরা হয়ে থাকে। এই কেরিয়ারে রিয়ালিস্টিক হওয়ার মেইন যে কারণটা সেটা হচ্ছে, আপনারা যদি মেষ থেকে কাউন্ট করেন, মেষ হচ্ছে আমাদের জোডিয়াকের ফার্স্ট সাইন, তো মেষ থেকে যদি কাউন্ট করেন মকর হবে দশম ঘর, অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের দশম ঘর, অর্থাৎ কর্মঘর হচ্ছে দশম ইজিক্যাল টু কর্ম, দশম মানে হচ্ছে কর্ম, দশম থেকে আমরা কর্ম বিচার করি, কর্মঘর হচ্ছে মকর। তাই মকর রাশির মানুষেরা তাদের নিজেদের কর্ম নিয়ে বা নিজেদের কাজ নিয়ে সবসময় একটা অরিড থাকেন এবং সবসময় নিজেদেরকে ডেভেলপ করার সবসময় একটা চেষ্টা করে থাকেন। ঠিক মকর রাশির যারা জাতক হয় তাদের মায়েরাও তার সন্তানদের জন্য, যদি চন্দ্র ভালো থাকে তাহলে কিন্তু তারা সন্তানদের জন্য সবসময় কিন্তু একটা সন্তানেরকে একটা পুশ করে থাকে, অর্থাৎ যাও এখানে করো, যাও এটা করো, এরপর তুমি MBA করো, তোমায় এটা করতেই হবে, তোমায় পারতেই হবে। এইটা সবসময় মায়েরা খিটখিট ছেলেদের জন্য করে থাকে, যেটা করতে হবে, এটা কর, ওটা কর, ওটা কর। সেই কারণে কি হয়, অনেক সময় মকর রাশির জাতক জাতিকাদের সঙ্গে তার মায়েদের, মা এবং পুত্র বা কন্যা জাতক বা জাতিকা, মায়ের সঙ্গে তাদের বন্ডিংয়ের জায়গা অনেক সময় কিছুটা সমস্যা হয়, অর্থাৎ মায়ের সঙ্গে অনেক সময় ছোটোখাটো বিষয়ে অ্যাডজাস্ট হচ্ছে না, এই ধরনের সমস্যা হয়। ওভারঅল ডিপেন্ড করছে চতুর্থ ঘর এবং দশম ঘরের কার্যকারিতার ওপর। এবার চলে আসছি মকর রাশির বিবাহ পার্টটা। মকর রাশির জাতক জাতিকারা যে বিবাহর জায়গাটা সেটা আমরা নিয়ে আলোচনা করব। মকর রাশির যে কোনো রাশির, মকর কেন, যে কোনো রাশির অপোজিট যে সাইনটা সেটাই তার বিবাহ রাশি হয়, এবং সেই অপোজিট সাইনটা যেরকম অ্যাটিটিউড করে তার মনের আকাঙ্ক্ষিত ছেলে বা মেয়ে, স্বামী বা স্ত্রী, তার মনে আকাঙ্ক্ষিত জাতক হলে তার আকাঙ্ক্ষিত স্ত্রী বা জাতিকা হলে তার আকাঙ্ক্ষিত স্বামী ঠিক অপোজিট রাশিটার মতো হয়। আপনারা যদি মকর রাশি থেকে 7 নম্বর ঘর কাউন্ট করেন, ঠিক উল্টো দিকে আসছে কর্কট রাশি, তাহলে মকর রাশির জাতক জাতিকারা লাইফ পার্টনার হিসেবে ঠিক কর্কট রাশির স্বভাবের মানুষজনকে চায়। বিশেষত ছেলেরা চায় তার এমন একটা ওয়াইফ হোক বা এমন একটা সঙ্গী হোক বা গার্লফ্রেন্ড হোক যে খুব কেয়ারিং হবে, যে খুব সফট মাইন্ডেড হবে, যে ইমোশনাল হবে, যে ঘরোয়া প্রকৃতির হবে, ঘরের কাজ করবে, সবসময় তার প্রতি কেয়ারিং হবে বা তার প্রতি কেয়ারিং হবে, এটা নিয়েছো, ওটা করো, এটার পর ওটা করো, এটা ঠিক করছো না, ওটা করো, তারপরে ওটা করো। এই যে স্বভাবটা কেয়ারিং এবং ঘরোয়া, রান্না করে দেবে, এইরকম একটা মেন্টালিটি মকর রাশির জাতক জাতিকারা এক্সপেক্ট করে। দেখুন, এক্সপেকটেশন আপনার অনেক কিছু থাকতে পারে, বাস্তব ক্ষেত্রে অনেক সময় মানুষের গ্রহ সংযোগ খারাপ থাকায়, কোনো সপ্তমে বাজে গ্রহের অবস্থান থাকায়, গ্রহ যুক্তি হওয়ার কারণে আমরা নিজেদের এক্সপেকটেশন অনুযায়ী লাইফ পার্টনার পাই না। কিন্তু মকর রাশির
কাঙ্ক্ষিত সেই পুরুষ এবং নারী সবসময় কিন্তু এইরকম একটা তাদের মনে একটা বাসনা থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে অনেকেই আপনারা ভাবছেন না আমি তো এরকম মেয়ে নয়, আমি এই রকম মেয়ে চাই, যেটা হয়তো কর্কট রাশির সঙ্গে পুরোপুরি যাচ্ছে না। তার একটা কজ আছে, যদি আপনার মকর রাশিতে রাহু বসে থাকে, সেই রাহু দৃষ্টি পাচ্ছে, বা আপনার সপ্তম ঘর অর্থাৎ কর্কটে ধরুন রবি বসে আছে, তাহলে কিন্তু এই সিচুয়েশনটা কিছুটা চেঞ্জ হয়। তো মেনলি যেটা ফোকাস সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকারা এই ধরনের মানুষকে জীবনে পার্টনার হিসেবে পেতে চায়। তো মকর রাশির এই যে পার্টগুলো, এগুলো হচ্ছে মকর রাশির আমি ওভারঅল বলে গেলাম কি কি হয় না হয়। এবার আমি চলে আসব যে মকর রাশির মেইন যে ফ্যাক্টরটা, মকর রাশিতে থাকা 3টি নক্ষত্রকে নিয়ে। দেখুন, মকর রাশিতে কিছু কিছু গ্রহ খুব ভালো ফল দেয়, কিছু কিছু গ্রহ কিন্তু একেবারেই ভালো ফল দেয় না। যেমন মকর রাশিতে রবি খুব একটা ভালো ফল দেয় না, শুক্র মিডিয়াম ফল দেয়। শুক্রর কারণ মিডিয়াম ফল দেওয়ার একটা কারণ হচ্ছে শুক্র হচ্ছে একটা ভোগী প্ল্যানেট, শুক্র হচ্ছে একটা চমকদার চটকদার একটা অ্যাট্রাকশান এইসবের প্ল্যানেট। আর মকর রাশি হচ্ছে শনির ক্ষেত্র, একটা সাত্ত্বিক গ্রহ, কাম নেচার, ঠান্ডা স্বভাব। সেখানে কিন্তু শুক্র নিজের যে নেচার, সেই নেচার অনুযায়ী কাজ করতে পারে না। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, গ্রহের ক্যারেক্টার যাই হোক না কেন, সে যখন কোনো রাশিতে বসে সে কিন্তু বাধ্য হয় সেই রাশি অনুযায়ী অ্যাটিটিউড করতে। তো সেই কারণেই অনেক গ্রহ ওখানে সুইটেবল হয় না, যেমন চন্দ্র নিজেও কিন্তু খুব একটা সুইটেবল নয়। তাছাড়া কিন্তু রবি শুক্র এই গ্রহগুলো কিন্তু মকর রাশিতে খুব একটা সুইটেবল হয় না। এখানে আর একটা প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে মকর রাশিতে যে বৃহস্পতি নিচস্থ ক্ষেত্র, এটা আপনারা অনেকেই জানেন যে বৃহস্পতি নিচস্থ ক্ষেত্র। মকর রাশিতে যদি বৃহস্পতি নিজে বসে থাকে এবং সেই বৃহস্পতি নিচস্থ হয়, তো বৃহস্পতি যদি বসে থাকে তার ভেতরে কিন্তু অত্যধিক দাম্ভিকতা, অত্যধিক অহংকার, এই একটা হামবড়াই ভাব, আমি সব জানি তোমরা কিছুই জানো না, আমি জানি যেটা সেটা ঠিক, তোমরাই ভুল ছিলে, আমার থেকে বেশি কেউ জানতে পারি না, আমি এ বিষয়ে অভিজ্ঞ, লোককে তুচ্ছ তাচ্ছিল্য করা, তার অধস্তন কর্মচারীদের একদম চাকর বাকর মনে করা, এই ধরনের অ্যাটিটিউড, নিজেকে সব জানতা ভাবা, এই ধরনের অ্যাটিটিউড চলে আসে যদি নিচস্থ বৃহস্পতি মকর রাশিতে বসে থাকে। বৃহস্পতির এখানে নিচস্থ ক্ষেত্র, অর্থাৎ জ্ঞানের বহিঃপ্রকাশটা রংলি হয়, যত না মানে ফাটা কলসির আওয়াজ বেশি, এরকম যেরকম একটা প্রবাদ আছে, ঠিক সেরকম ব্যাপারটা বৃহস্পতি নিচস্থ যদি বসে যায় মকর রাশিতে, রাশির ওপর বসে, ইভেন লগ্নের ওপর বসলেও কিন্তু এটা ভীষণ মাত্রায় প্রকাশিত হয়। মকর রাশিতে শনি ভালো ফল দেয়, মকর রাশিতে রাহুও কিন্তু মিডিয়াম প্রকৃতির ফল দেয়, খুব একটা খারাপ দেয় না, ভালো দেয়। বুধও কিন্তু মধ্যম প্রকৃতির ফল দেয়। মকর রাশিতে কেতু বসে থাকলে তার ভেতরে আধ্যাত্মিকতা, তার ভেতর ঈশ্বর ভক্তি, এগুলো কিন্তু ভীষণ মাত্রায় বাড়িয়ে দেয় এবং সে একটা সাত্ত্বিক জীবন, অনেক সময় সন্ন্যাস জীবনও চলে যায় সেটা যদি নবম হাউসকে কানেক্ট করে। তো মকর রাশির সম্বন্ধে আমি বললাম। মঙ্গল মকর রাশিতে কিন্তু খুব এক্সেলেন্ট ফল দেয়। মকর রাশিতে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হয়। মকর রাশিতে যদি মঙ্গল থাকে, আপনার যদি মকর রাশি হয় এবং চন্দ্র বসে আসে, তাহলে কিন্তু আপনি একজন সত্যিকারের অ্যাক্টিভ পারসন হবেন। আপনি কিন্তু চট করে দমবেন না, খুব তাড়াতাড়ি অনেকগুলো কাজ করতে পারবেন। আজকে ধরুন একটা অফিসে কাজ করছেন, বাড়িতে এসে একটা এক্সট্রা বিজনেস সামলাচ্ছেন, তার সঙ্গে কিন্তু সংসারকেও দেখছেন, এই যে মাল্টি পারপাস কাজ। এবং মকর রাশিতে যদি মঙ্গল তুঙ্গস্থ থাকে, সেই মানুষ অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, কন্ট্রোলার লেভেল, বড় একজন আইএস আইপিএস অফিসার এইরকম র্যাঙ্কেও, বা ব্যাংকের ম্যানেজমেন্ট পোস্ট, প্রশাসনিক বিভাগ, এইরকম জায়গায় কিন্তু সে পৌঁছতে পারে। তো আপনারা গ্রহেরগুলো জানলেন। এইবার চলে আসছে কিন্তু নক্ষত্রের বিশ্লেষণে। মকর রাশিতে থাকা 3টি নক্ষত্রকে নিয়ে আমরা আলোচনা করব। মকর রাশির প্রথম যে নক্ষত্রটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উত্তর আষাঢ়া। উত্তর আষাঢ়া নক্ষত্রের অধিপতিকে রবি। তার পরের নক্ষত্র হচ্ছে শ্রবণা। খুব ভালো নক্ষত্র শ্রবণা। শ্রবণার অধিপতিকে চন্দ্র স্বয়ং। এবং লাস্ট যে নক্ষত্র, সেটা মকর রাশির শেষ নক্ষত্র, সেটা হচ্ছে ধনিষ্ঠা। ধনিষ্ঠার অধিপতিকে মঙ্গল। আসুন শুনে নিই এই 3টি নক্ষত্রের একটা ব্যাখ্যা। আমি তাছাড়াও কিন্তু নক্ষত্রের আলাদা পাঠ করে আলোচনা করব, সেটি কিন্তু অবশ্যই শুনবেন। চলে এলাম প্রথম নক্ষত্র উত্তর আষাঢ়ায়। উত্তর আষাঢ়া নক্ষত্রের ব্যাপ্তি হচ্ছে ধনুরাশি এবং মকর রাশি মিলিয়ে। আমি ধনুরাশির যে পার্টটা, সেটা আমি ধনুরাশিতে আলোচনা করেছি, যদি কেউ শুনতে চান অবশ্যই শুনতে পারেন আগের এপিসোডটি। আজকে আমি মকর রাশির পার্টটি নিয়ে আলোচনা করব। উত্তর আষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি এবং মকর রাশির অধিপতিকে
শনি। অর্থাৎ এই ডিগ্রিতে, অর্থাৎ প্রথম ডিগ্রি থেকে যে উত্তরাষাঢ়া নক্ষত্র আসছে, তখন যখন চন্দ্র প্রবেশ করছে, তখন জাতক জাতিকাদের মনে, গুরু মস্তিষ্কে রবি এবং শনি এই ডুয়েল এনার্জি কিন্তু একত্রে প্রবাহিত হচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র আমাদের পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে অবস্থান করছে। আপনি যদি টেলিস্কোপে চোখ রাখেন, একটা নক্ষত্র মণ্ডলকে দেখতে পাবেন উত্তরাষাঢ়া। আপনি যদি সেটা কাল্পনিক রেখা দ্বারা যুক্তি করেন, খানিকটা হাতির দাঁতের আকারে হয়। তো হাতির দাঁতই বা কেন? হাতি হচ্ছে পৃথিবীর বুকে স্থলজীবের মধ্যে সর্ববৃহৎ। এরাও কিন্তু এদের উচ্চাসা, এদের আকাঙ্ক্ষা কিন্তু সর্ববৃহৎ হয়। এরা কিন্তু জীবনে অনেক উঁচু পদে অধিষ্ঠিত হতে চায়, এদের ইচ্ছেটাও সেই জায়গায় থাকে। দেখুন, প্রথমে হচ্ছে ইচ্ছে, তারপর হচ্ছে প্রচেষ্টা। ইচ্ছে যদি না থাকে, প্রচেষ্টাও থাকবে না। তাহলে এদের ইচ্ছেটা কিন্তু সর্ববৃহৎ জায়গায়, নিজেকে সর্বোচ্চ পদে, নিজেকে সর্বোত্তম করে তোলা, যোগ্যতম করে তোলা, এই জায়গাটা এদের সবসময় একটা টেনাসিটি থাকে। এরা কিন্তু জ্ঞান আরোহণ করতে, যে কোনো বিষয় সাবজেক্টিভ ওইতে জ্ঞান আরোহণ করতে কিন্তু ভালোবাসে। এরা নিজেদের জ্ঞানের বিকাশ ঘটাতে কিন্তু স্টাডি বলুন, পড়াশোনা বলুন, অধ্যাবসায় বলুন, এগুলো করে। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে কোনো নক্ষত্রের ভালো গুণটা পেতে হলে অবশ্যই তার অধিপতি অর্থাৎ রবি এবং রাশির অধিপতি শনি, এই দুজনকেই কিন্তু মোটামুটি একটা পজিশানে থাকার দরকার। উত্তরাষাঢ়া নক্ষত্র মানুষ, আমি যখন বলছিলাম উত্তরাষাঢ়া নিয়ে ধনুতে আমি বলেছিলাম যে এরা ভীষণ মাত্রায় অ্যাকাডেমিক এডুকেশান এবং নিজেকে মেলে ধরার জায়গায় ফোকাস করে। কিন্তু এটাই যখন মকরে চলে আসে, মকর হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের 10th হাউস। ন্যাচারাল জোডিয়াক মানে মেষকে আমাদের 1 ধরা হয়, এবং 1 থেকে যদি কাউন্ট করেন মকর হচ্ছে 10। যেহেতু 10 নম্বর ঘর থেকে আমাদের কেরিয়ার, আমাদের আমাদের জীবনের কি আমরা উপার্জন করব, সেই জায়গাটা ধরা হয়। এরা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা কিন্তু ভীষণ মাত্রায় নিজেদের চাকরি, নিজেদের ব্যবসা, নিজেদের উন্নতি, এই দিকে কিন্তু ফোকাস করে। ধনুরাশিতে ছিল হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, নিজের জ্ঞান, পিএইচডি লেভেল, একটা উচ্চ সম্মান, একটা স্কলার, এই জায়গায় কিন্তু এরা কিন্তু নিজের কেরিয়ারের জায়গায়, ডেভেলপমেন্ট, অফিসের উচ্চ পদস্থ কর্মচারী, বস, একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় পৌঁছানো, ব্যাংকের অফিসার, এই দিকে কিন্তু এরা ফোকাস করে। মানে এদের ফোকাসটা চেঞ্জ হয়ে চলে এলো কর্মে। এটাই তো হচ্ছে শিফটিং। একটা নক্ষত্র যখন একটা রাশিতে, আর একটা নক্ষত্র অন্য রাশিতে, একই নক্ষত্র যখন দুটো রাশিতে থাকে, সেই দুরকম ফলটার এফেক্ট। তা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা একটু রাগ এদের ভেতর থাকে, কারণ রবি নক্ষত্র, এদের ভেতর তেজ, দীপ্তি এবং রাগ এই দুটোই কিন্তু থাকে। এরা নিজেদের জেদে বা নিজের মতে চলতে কিন্তু নিজের মতকে সব থেকে বেশি প্রাধান্য দেয়। এদের ভেতর জেদ থাকে, কিন্তু সেই জেদটা হচ্ছে পজিটিভ জেদ, যে আমি কাজটা করব মানে করবই, আমায় কাজটা করতে হবেই। এই যে পজিটিভ এনার্জি, এই এনার্জিটা কিন্তু এদের ভেতরে থাকে। উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে আমি আরও ডিটেলস আলোচনা করব আপনাদের সামনে। আমি নক্ষত্রের অনুষ্ঠান অলরেডি শুরু করেছি, পরপর আসছি, উত্তরাষাঢ়াও চলে আসবো। আপনারা কিন্তু নিশ্চয়ই উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে আরও ডিটেলসে জানতে পারবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বিবাহিত জীবন কিন্তু মকর রাশির মধ্যম প্রকৃতির হয়। বিবাহিত জীবনে এদের কিন্তু এরা এতটাই নিজেদের কাজ বা নিজেদের এই নিয়ে ব্যস্ত থাকে, এরা কিছু ক্ষেত্রে এরা এই সাংসারিক জায়গায় কিন্তু টাইম স্পেন্ড করতে চট করে পারে না। উত্তরাষাঢ়া নক্ষত্রে মঙ্গল মধ্যম প্রকৃতির ফল দেয়। উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র ভালো ফল দেয়। বৃহস্পতি উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকলে খুব একটা ভালো ফল দেয় না, তবু এরা কিন্তু নিজেকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, কিন্তু বৃহস্পতি এবং রবির সংযোগে। কিন্তু বৃহস্পতি ওভারঅল মকর রাশিতে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, একটা নিচস্থ ফল দেয়। উত্তরাষাঢ়া নক্ষত্রে শনি থাকলে এদের ভেতরে অনেক লিটিগেশন, সম্পত্তিজনিত সমস্যা, পিতা পুত্রের সমস্যা, এই ধরনের সমস্যা আসতে পারে। রাহু কেতু কিন্তু খুব ভালো ফল দেয় না। যাই হোক, আমি উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে একটা জিস্ট বললাম। নক্ষত্রের আমি অনুষ্ঠানে ডিটেলসে বড় করে আলোচনা করব, কারণ আমি যদি এখানে শুধু নক্ষত্র নিয়ে আবার আলোচনা করি, নক্ষত্র ভিডিওটা আবার 30 মিনিটের হয়ে যাবে। আমার ভিডিওগুলো খুব বড় হয়, এটা একটা অনেকেরই সমস্যা হয় পুরোটা শুনতে একসাথে। তো আমি সেক্ষেত্রে আমি পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করছি। আসুন শুনে নিই পরবর্তী নক্ষত্র সম্পর্কে। চলে এলাম দ্বিতীয় নক্ষত্র শ্রবণাতে। চন্দ্র যখন শ্রবণা নক্ষত্রের ওপর আসে, তখন জাতক জাতিকাদের শ্রবণা নক্ষত্র হয়। শ্রবণা কার নক্ষত্র? চন্দ্রের নিজের নক্ষত্র। এবং মকর রাশির অধিপতিকে শনি। অর্থাৎ এই ডিগ্রিতে যখন চন্দ্র আপনার মন, চন্দ্র ইজকাল টু আপনার মন, সে যখন এসে পৌঁছচ্ছে, তখন আপনাদের মস্তিষ্কে চন্দ্র এবং শনি, এই চন্দ্র হচ্ছে নক্ষত্রের অধিপতি চন্দ্র। নট চন্দ্র এসে পৌঁছচ্ছে বলে আমি সেটা বলছি না। নক্ষত্রের অধিপতি চন্দ্র, শ্রবণার অধিপতি চন্দ্র, তার এনার্জি এবং
রাশির অধিপতি শনির এনার্জি একত্রে প্রবাহিত হচ্ছে। শ্রবণার যে সিম্বল শাস্ত্রে কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে একটা কান অর্থাৎ কর্ণ। এই ছবিটি কল্পনা করা হয়েছে শাস্ত্রে। শ্রবণা শব্দটি উৎপত্তি হচ্ছে শ্রবণ অর্থাৎ শ্রুতি থেকে। কেন? শ্রবণা নক্ষত্রের আরেকটি ছবি আছে, আমি পরে বলছি। শ্রবণা নক্ষত্রের যে মেইন হাইলাইটেড ফিচার সেটা হচ্ছে শ্রুতি। এরা খুব ভালো শ্রোতা এবং অনেক কিছু অনেক কথা শুনে শুনে মনে রাখতে পারে। আপনারা জানেন যে আগেকার দিনে শ্রুতি লিখন পদ্ধতি ছিল। শ্রুতিতে মানুষ মনে রাখতো, শুনে শুনে কথা গল্প এগুলো কিন্তু মনে রাখতো। শ্রবণা নক্ষত্রের ভেতরে কিন্তু সেই পাওয়ারটা তাদের ভেতরে রয়ে গেছে। তারা কিন্তু অনেক কিছু শুনে মনে রাখতে পারে। একটা বড় লেকচার হচ্ছে কলেজে, কোনো একটা অফিসে লেকচার দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু 99 জন লিখছে, কিন্তু একজনের হয়তো শ্রবণা নক্ষত্র, চন্দ্র খুব ভালো পজিশনে আছে, শনি খুব ভালো পজিশনে আছে, সেও কিন্তু লিখছে, কিন্তু তার শুনে সে যেটা রেকর্ড করলো তার মাথায়, সে কিন্তু সেটা অনেক দিন অনেকভাবে রিকল করতে পারে। আমরা সাধারণত ক্লাসে পড়া দিলে, টিচার কিছু লেখালে, পরের দিন এসে সেটাকে প্র্যাকটিস করে গিয়ে ক্লাসে পারফর্ম করি, কিন্তু শ্রবণা নক্ষত্রের লোকেরা তাৎক্ষণিক যে বক্তৃতাটা দেওয়া হয় সেটা কিন্তু তাদের মনে গেঁথে যায় এবং সেটাই কিন্তু তাদের রেকর্ড হয়ে যায় এবং তারা সেটাকে তৎক্ষণাৎ রিকল করতে পারে এবং পরেও সেটাকে মনে রাখতে পারে। এটা হচ্ছে শ্রবণা নক্ষত্রের একটা বিশেষ পাওয়ার, গড গিফটেড পাওয়ার বলতে পারেন। শ্রবণা নক্ষত্রের আরেকটি যে ছবি আমি যেটা বলছিলাম সেটা একটা কল্পনা করা হয়েছে। সেখানে দেখা হচ্ছে ভগবান বিষ্ণু এবং 3টে মুনি বসে আছেন এবং সেখানে একটা ছবি কল্পনা করা হয়েছে, 3টি পায়ের ছবি, এবং যেটাকে 3 আনইভেন স্টেপ বলা হচ্ছে। তো এই যে কল্পচিত্র, এই 3 আনইভেন স্টেপ, এর সঙ্গে কিন্তু শ্রবণা নক্ষত্রের একটা রিলেশন আছে। কী অর্থে রিলেশন আছে? শ্রবণা নক্ষত্রের লোকেরা কিন্তু অনেক সময় হঠকারী ডিসিশান নিয়ে জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। অর্থাৎ জীবনে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে এরা কিন্তু চটপট সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে। তাই শ্রবণা নক্ষত্রের প্রতীকে দেওয়া হয়েছে এরা যে যে সিদ্ধান্তগুলো জীবনের পর্যালোচনা করে, অন্যদের সঙ্গে ডিসকাস করে এবং একটা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তগুলো এদের সাকসেসফুল হবেই, কিন্তু যে সিদ্ধান্তগুলো এরা নিজে নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এদের ভুল হয়ে যায়। 3টে যে পদচিহ্নের ছবি রূপক হিসেবে ধরা হয়েছে সেটা হচ্ছে এরা কিন্তু হঠকারী সিদ্ধান্ত বা যে কোনো পদক্ষেপ নেওয়ার সময় কিন্তু হঠকারী পদক্ষেপ নিয়ে এদের জীবনে কিন্তু চন্দ্র খারাপ থাকলে বা শনির অবস্থান খারাপ থাকলে এরা কিন্তু অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে নেয়। এক্ষেত্রে কিন্তু 3 আনইভেন স্টেপ এটা কিন্তু কল্পনা করা হয়েছে। শ্রবণা নক্ষত্রের মানুষেরা এমনি খুব জ্ঞানী হয়, খুব সেলফ ট্যালেন্টেড হয়। এরা কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো বক্তৃতা, যে কোনো অনলাইন ইউটিউবের, ধরুন ইউটিউবে অনেকের ভালো ভালো ইউটিউবার, এই ইউটিউবে যেখানে অনলাইন পারফরমেন্স দিতে হয় সেখানে কিন্তু শ্রবণা নক্ষত্র ভালো কিন্তু লেকচারার, এরা কিন্তু শ্রবণা নক্ষত্র, ফলে এরা কিন্তু এই সব জায়গায় কিন্তু খুব ভালো পারফর্ম করে। শ্রবণা নক্ষত্রের আর একটা বড় গুণ হচ্ছে মকর রাশি হচ্ছে এমনই একটা রাশি, প্র্যাকটিক্যাল রাশি। আমি প্রথমেই বলছিলাম শ্রবণা নক্ষত্রের ভেতরে এই প্র্যাকটিক্যালিটিটা লুকিয়ে থাকে। এরা ধরুন আপনি কোনো একটা কারণে কষ্ট পাচ্ছেন, প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, আপনি একটা অন্য নক্ষত্রের মানুষ, আপনি কষ্ট পাচ্ছেন, যে শ্রবণা নক্ষত্রের কোনো মানুষকে কি আপনি আপনার দুঃখের কথাটা বললেন, আপনি সবাইকেই বলছেন, সবাই বলছে হ্যাঁ ভাই ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, সব দুঃখ মিটে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন আপনি শ্রবণা নক্ষত্রের সঙ্গে আপনার মনের কথাটা বা আপনার মনের সেই জ্বালা কষ্ট যন্ত্রণাটা ডিসকাস করবেন, সে কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে। তোমার এই ঘটনাটা হয়েছে, এর পরের পদক্ষেপ তুমি এইটা করো, এইটা করো, এইভাবে এগো, এটাই রিয়ালিটি। এরা কিন্তু মানুষকে খুব ভালো সাজেশান দিতে পারে রিয়ালিস্টিক ওয়েতে। এটা কিন্তু শ্রবণা নক্ষত্রের একটা বড় গুণ। শ্রবণা নক্ষত্র মানে খুব ভালো নক্ষত্র। আমি যেটা বলছিলাম খুব সেলফ ট্যালেন্টেড হয়। অনেক শ্রবণা নক্ষত্রের মানুষেরা অনলাইন প্ল্যাটফর্ম, জনসমক্ষে, ইউটিউবের প্ল্যাটফর্ম, এরা কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারে এবং জনপ্রিয়তা পেতে পারে। এটা হচ্ছে শ্রবণা নক্ষত্রের একটা বড় গুণ। শ্রবণা নক্ষত্রের ভেতরেও কিন্তু ইমোশান আছে। চন্দ্রের নক্ষত্র মানে যেখানে চন্দ্র আছে সেখানে কিন্তু ইমোশান আছেই। আমি মকর রাশির যে নক্ষত্রগুলোকে ডিসকাস করছি সেখানে ধনিষ্ঠা আছে, উত্তরাষাঢ়া আছে। তো এদের যে এদের ইমোশান কিন্তু অনেকটা কঠিন, কিন্তু শ্রবণা নক্ষত্রের ভেতরে লুকিয়ে থাকে চন্দ্রের ইমোশান। এরা যদি কারোর কথা শোনে, আপনার একটা দুঃখের কথা শুনছেন, আপনারা যখন শুনছেন আপনাদের ম্যাক্সিমামই শ্রবণা নক্ষত্র ধরে নিচ্ছি, তো শ্রবণা নক্ষত্র আপনারা ভেবে দেখুন, আপনারা যখন কারোর কথা শোনেন বা কারোর দুঃখ কারোর কষ্ট শোনেন,
সেটা কিন্তু আপনারা অন্তর থেকে শোনেন, বাই হার্ট থেকে শোনেন এবং একটা ব্যাপারটাকে ফিল করেন এবং তাকে একটা রিয়েল সাজেশন দেয়। এই ফিলিংস এটা কিন্তু শ্রবণা নক্ষত্রের ভেতরে আছে। শ্রবণা নক্ষত্রের যেসব জাতকেরা আছে, চন্দ্র যদি ভালো থাকে তাদের মায়েরা খুব কেয়ারিং হয়, খুব কেয়ারিং হয়, উঠতে বসতে ছেলে মেয়েকে যত্ন নিতে, শুতে বসতে, খাওয়াতে সবেতেই সাহায্য করে। যদি চন্দ্র খারাপ থাকে, যদি চন্দ্র ওখানে রাহু বা কেতুযুক্ত থাকে, এদের মারা কিন্তু একটা প্রফেশনাল লাইফ লিড করে, কোনো কর্মরতা হয়, কোনো কাজে ব্যস্ত থাকে, সন্তানের দিকে তাকাবার টাইমই পায় না, হয়তো কাজের লোক দেখছে বাচ্চাকে, একদম এ টু জেড এই হেল অ্যান্ড হেভেন ডিফারেন্সটা হয়। তো এইটা হচ্ছে শ্রবণা নক্ষত্রের একটা ক্যারেক্টার। আমি শ্রবণা নক্ষত্র নিয়ে অনেকটাই কভার করে দিলাম, এরপরেও কিন্তু বহু কিছু আলোচনা করার আছে শ্রবণা নক্ষত্র নিয়ে। নক্ষত্রের থাকা 4টি পদ অর্থাৎ 4টি পার্ট, একটি নক্ষত্রকে 4টি ভাগে ভাগ করা যায়, 1 2 3 4 করে। সেই 4টে পার্টের মানুষের কিন্তু ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আবার কিছু কিছু আলাদা হয়। নক্ষত্রের যুক্তি এগুলো নিয়ে আমি আলোচনা করব। নক্ষত্রের আলাদা ভিডিও আমি আপলোড করছি, শ্রবণাতেও আসবো, আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখবেন। আমি অশ্বিনী থেকে শুরু করছি, সেটা কিন্তু নক্ষত্রের আলাদা ভিডিওতে। শ্রবণা নক্ষত্র সম্বন্ধে বললাম। শ্রবণা নক্ষত্রে কিন্তু চন্দ্র তো ভালো ফল দেয়, মঙ্গলও কিন্তু ভালো ফল দেয়, শুক্র কিন্তু শ্রবণা নক্ষত্রে থাকলে সেই মানুষ খুব ক্রিয়েটিভ হয়। শ্রবণা নক্ষত্রে কেতু ভালো ফল দেয় না, রাহু ভালো ফল দেয় না, বৃহস্পতি মধ্যম ফল দেয়, খুব ভালো ফল দেয় না, রবি কিছুটা ভালো ফল দেয়। যাই হোক, চলে আসবো পরবর্তী নক্ষত্রে। চলে এলাম মকর রাশির শেষ নক্ষত্র ধনিষ্ঠাতে। এই ডিগ্রিতে যখন চন্দ্র এসে পৌঁছায় তখন জাতক জাতিকাদের মনে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল এবং মকর রাশির অধিপতি হচ্ছে শনি। এই শনি মঙ্গলের ডুয়েল এনার্জি তাদের মন এবং গুরু মস্তিষ্কের ওপর দিয়ে প্রবাহিত হয়। চন্দ্র রিপ্রেজেন্ট করছে আপনার মন, আপনার গুরু মস্তিষ্ককে, তাহলে চন্দ্র রিপ্রেজেন্ট করছে এবং এনার্জি মঙ্গল এবং শনি ডুয়েল এনার্জি আপনার মস্তিষ্কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গল মানে কি? মঙ্গল মানে হচ্ছে ফোর্স, মঙ্গল মানে হচ্ছে এনার্জি, মঙ্গল মানে হচ্ছে স্ট্যামিনা। তো এই জাতক জাতিকাদের মেন্টাল সেট আপটাও এইরকম হয়। ধনিষ্ঠা নক্ষত্রের সিম্বল কি? ধনিষ্ঠা নক্ষত্রের সিম্বল হচ্ছে মিউজিক্যাল ড্রাম। কিছু লোক মিউজিক্যাল ড্রাম বাজাচ্ছে। যদি জন্মছকে মঙ্গল এবং শনি ভালো থাকে, এরা হ্যাপিয়েস্ট পার্সন হয়। যত নক্ষত্র আছে তার মধ্যে কিন্তু এরা খুব হ্যাপি নক্ষত্র, কারণ এরা কিন্তু চট করে দুঃখ, জ্বালা, কষ্ট, বেদনাকে ঝেড়ে ফেলে দিতে পারে। যদি আপনি ধরুন আপনি শুনছেন যারা ম্যাক্সিমামই ধনিষ্ঠা নক্ষত্র, তো আপনি দেখবেন আপনার ভেতরে যদি কোনো কষ্ট বা কোনো জ্বালা, কোনো ব্যথা বেদনা হয়ে থাকে, দেখুন দুঃখ তো সবাইরই হয়, আপনারও হয়, আমারও হয়, কিন্তু আপনি যখন কোনো কাজে যান, ধনিষ্ঠা নক্ষত্রের লোকেরা যদি কোনো অফিসে যায়, তাদের ধরুন কিছুক্ষণ আগে সংসারে কোনো অশান্তি হয়েছে বা কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, ইভিন ব্রেকআপ হয়েছে, এরকমও যদি ঘটনা ঘটে, এটা কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে বা বন্ধুবান্ধবের সঙ্গে যখন মিশছে, যারা তার সঙ্গে কথা বলছে তারা বুঝতেই পারছে না এই মানুষটার মনে এত বড় আঘাত লেগেছে বা এর মানুষটা কষ্ট পাচ্ছে মানসিকভাবে। এরা কিন্তু এই জায়গাগুলোকে ভীষণ মাত্রায় হাইড করতে পারে এবং এই জায়গা থেকে ওভারকাম করতে পারে। সম্পূর্ণটা ডিপেন্ড করছে যদি মঙ্গল এবং শনি শুভ অবস্থানের ওপর। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের এনার্জি এবং শনির এনার্জি, যেহেতু ডুয়েল এনার্জি প্রবাহিত হচ্ছে, এরা কিন্তু এই মঙ্গল এবং শনি এরা যখন যুগ্মভাবে কাজ করে তখন যে কোনো মানুষ টেকনিক্যাল জব, ইঞ্জিনিয়ারিং জব, মেশিনারি জব, এই ধরনের জবে, যে কোনো টেকনিক্যাল ওরিয়েন্টেড জবে এরা কিন্তু খুব ভালো সাকসেসফুল হয়, এরা কিন্তু ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। এছাড়াও কিন্তু কমার্শিয়াল জব এবং কিছু পুলিশি বিভাগ, প্রশাসনিক বিভাগেও কিন্তু এরা চাকরি পেয়ে থাকে। ধনিষ্ঠা নক্ষত্রের লোকেদের মানসিক ফাইটিং এবিলিটি, অর্থাৎ গায়ের জোর ঘুষি মারা নয়, মেন্টাল ফাইটিং এবিলিটি কিন্তু খুব বেশি হয়। এরা কিন্তু মেন্টালি খুব স্ট্রং হয়। এরা কিন্তু জীবনে যে বাধাগুলো আসে, অনেক মানুষ বাধার মধ্যে কিন্তু হারিয়ে যান বা বাধাকে এগোবার সামর্থ্য থাকে না, এরা কিন্তু লাগাতার চেষ্টা করে যায় সেই বাধাকে কিন্তু ওভারকাম করার জন্য। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা এই বাধাকে ঠেলে এগোবার ভেতরে এদের একটা এবিলিটি বা এদের একটা স্ট্যামিনা ভেতরে, গড গিফটেড স্ট্যামিনা বলতে পারেন, সেই স্ট্যামিনাটা এদের কিন্তু ভেতরে থাকে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা এরা যখন কোনো কারোর সঙ্গে প্রেম করে বা কারোর সঙ্গে কোনো রিলেশানে থাকে, এরা কিন্তু অন্য নক্ষত্রের মতো বা অন্য নক্ষত্র অর্থাৎ বাকি কিছু নক্ষত্র আছে, ধরুন কোনো কর্কট রাশির নক্ষত্র, এরা কিন্তু বাই হার্ট দিয়ে মেশে। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা কী হয়, এরা কিন্তু রিলেশানটাকে একটা ঘোরাফেরা, আমোদ প্রমোদ, টাইম পাসিং, একটা আনন্দ, এর মধ্যে কিন্তু একটা জায়গার ভেতরে রেখে দেয়, এর মধ্যে কিন্তু রিলেশানটা রেখে এগোয়। ফলে এটা থেকে যখন এদের ওপর কোনো আঘাত আসে বা আসে, এদের মেন্টাল
আঘাতটা বা মনের আঘাতটাও সেটাও কিন্তু ততটা কম আছে, কিন্তু এরা মানসিকভাবে কিন্তু অতটা বন্ডিংয়ের ভেতরে যায় না। একটা ঘুরছে, আনন্দ করছে, প্রমোদ করছে, সবই করছে, মেন্টালি মিশছে। এইখানে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের, বিশেষত মকর রাশি, নট কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র। অনেকে যদি শুনে থাকেন কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, না, আমি কিন্তু এখানে মকর রাশির ধনিষ্ঠার কথা বলছি। মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু এই জায়গাটা থেকে একটা ডিস্টেন্স বলুন, এটাকে একটা বিনোদন বা আনন্দ, একটা টাইম পাস, এই জায়গা থেকে মেনটেন করে কিন্তু রিলেশানে মেশেন। এটা শুনে অনেকেরই হয়তো ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজন, তাদের হয়তো রাগ ধরছে, তারা হয়তো বলছে উনি যেটা বলছেন সেটা সঠিক নয়, আমি তো এরকম করি না। হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন, আপনি হয়তো এরকম করেন না, অথচ আপনার ধনিষ্ঠা নক্ষত্র কেন? কারণ যদি চন্দ্রের সঙ্গে শুক্র যুক্ত থাকে, যদি যদি চন্দ্রের ওপর কোনো শুভ গ্রহের প্রেক্ষাপট পায়, যদি গ্রহের যুক্তি হয়, তাহলে কিন্তু এখানে আরও এনার্জির সংমিশ্রণ হচ্ছে। অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে যে কোর এনার্জি মঙ্গলের, তার একটা ডিস্টেন্স মেনটেন করবে, একটা বিনোদন নিয়ে ব্যাপারটাকে ভাববে, এই নিয়ে থাকবে। কিন্তু আপনার ধরুন চন্দ্রের সঙ্গে শুক্র আছে, তখন কিন্তু আপনি রিলেশনটাকে বাই হার্ট নিয়ে নিচ্ছেন। তাহলে এই জন্য হয়তো আপনি আমার সঙ্গে হয়তো সহমত হতে পারছেন না, কিন্তু আমি এখানে আলোচনা করছি ধনিষ্ঠা নক্ষত্রে শুধুমাত্র চন্দ্র থাকলে কি হয়। আমি যখন গ্রহের যুক্তি নিয়ে আলোচনা করব, তখন কিন্তু এই ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার হবে। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তবে একটা হরোস্কোপে কিন্তু ফরমেশান তৈরি হয়। তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ভেতরে এই মেন্টাল এবিলিটিটা বেশি থাকে। এটা কিন্তু অনেক সময় দেখা যায়, যদি কোনো ছাত্র ধনিষ্ঠা নক্ষত্র হয়, এরা যদি লেখাপড়ায়, অনেক সময় অনেক ছাত্র আছে লেখাপড়া ভালো করতে পারছে না, কোনো সময় ইয়ার লস হয়ে গেল, লেখাপড়া ছেড়ে দিল, কিন্তু এদের ভেতর সেটা হয় না। এরা কিন্তু কোনোভাবে আঘাত পেলে, সেই আঘাতটাকে বা কোনো বাধা পেলে, সেই বাধাটাকে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে ওভারকাম করে এগোবার। এটা কিন্তু ফার্স্ট লাইফের তুলনায় জীবনে কিন্তু সেকেন্ড পার্ট, অর্থাৎ এদের 25 বছরের পর থেকে কিন্তু, বা 25 থেকে 30, এই 30-এর পর 25-এর পর থেকেই বলতে পারেন, এদের কিন্তু জীবনের মেন উন্নতির জায়গাটা তৈরি হয়। এরা কিন্তু জীবনের একটা জায়গায় এগোতে পারে। তো ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে আমার অনেক আরও কিছু বলার আছে, প্রচুর আলোচনা আছে। ধনিষ্ঠা নক্ষত্র প্রচুর বিশ্লেষণ, প্রচুর বৈশিষ্ট্য আছে। আমি কিন্তু সেটা নাক্ষত্রিক বিশ্লেষণে যে ভিডিও আমি আপলোড করছি, তাতে কিন্তু আলোচনা করব। আপনারা দেখবেন একটা নাক্ষত্রিক বিশ্লেষণের ভিডিও শুরু হয়েছে, আমি অশ্বিনীটা তুলেছি, পরবর্তী ক্ষেত্রে পরপর কিন্তু তুলে যাব। সেখানে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের যে ভাগ আছে, একটা নক্ষত্রকে 4টি ভাগে ভাগ করা যায়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4। সেই 4টে ভাগ নিয়েও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব, তাহলে কিন্তু আপনারা আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে এখানেই শেষ করলাম রাশির প্রকৃতি বিষয়ক ভিডিওর আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে, নতুন বন্ধু যারা দেখছেন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। শুধু আপনার রাশি নয়, আমি সবাইকেই বলবো যে আরও আপনার রাশি ছেড়ে যে আরও 11টি রাশি আছে, প্রত্যেকটি রাশি কিন্তু শুনতে, তাহলে কিন্তু একটা কমপ্লিট হরোস্কোপ সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে, এবং আপনি চট করে যে কোনো মানুষকে কিন্তু বুঝে উঠতে পারবেন, সেটা আপনার কাছের মানুষ হোক বা দূরের মানুষ। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম নিয়ে। নমস্কার।